আসসালামু আলাইকুম। খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। হাম উপসর্গ নিয়ে দিন দিন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রাজশাহী ও সিলেটে হাম উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাজু, হাম সংক্রমণ রোগীদের নিয়ে চিকিৎসকরা কি বলছেন? কাকলি, আমি এই মুহূর্তে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। গত 24 ঘন্টায় এখানে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত 24শে এপ্রিল আরেক শিশুর মৃত্যু হয়েছিল এবং এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট 54 জন শিশু এখানে মৃত্যুবরণ করলো। তারা কিন্তু সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর ডাক্তারদের সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে মৌসুমের শুরুতে হামের যে প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছিল, সংক্রমণের হার যেভাবে বেড়েছিল, তারা বলছে এখন সেটি কমে এসেছে। গত 24 ঘন্টায় এখানে 8 জন রোগী ভর্তি হয়েছে, যেখানে এর আগে আমরা যখন দেখেছিলাম যে হামের সংক্রমণ যখন বাড়া শুরু করলো তখন এখানে প্রতিদিন 20 থেকে 30 জন করে শিশু রোগী ভর্তি হচ্ছিল হামের উপসর্গ নিয়ে। আর সেখানে গত 24 ঘন্টা মাত্র 8 জন ভর্তি হয়েছে এবং একই সময়ে ডিসচার্জ হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 18 জন শিশু। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডগুলোতে 112 জন হামের রোগী রয়েছে। তো চিকিৎসকরা বলছেন যে হাম যেহেতু ছোঁয়াচে রোগ, এ কারণেই তারা যেটা পরামর্শ দিয়েছেন যে এখানে যে শিশু ওয়ার্ড, সেখানে রোগী ধারণের চেয়ে অতিরিক্ত রোগী আমরা লক্ষ্য করছি এবং সেখানে বিছানা থেকে শুরু করে ফ্লোর, মেঝে এবং এমনকি বারান্দায়ও আমরা রোগী দেখছি যে যারা চিকিৎসাধীন রয়েছে। এ কারণেই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে খুব যদি সমস্যা না হয় হামের রোগীদের, তাদেরকে যেন বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। আর যদি খুবই অবস্থা শোচনীয় দিকে যায়, অর্থাৎ যদি ক্রিটিক্যাল অবস্থা হয়, তখন যেন হামের রোগীদেরকে তারা হাসপাতালে নিয়ে আসে। তা না হলে যে হামের যে সংক্রমণ, সেই সংক্রমণটা রোধ করা যাবে না। কাকুলি, এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সর্বশেষ। জানছিলাম রাজশাহীর হামের খবর। দর্শক, হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলছে টিকাদান কর্মসূচি। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। আরাফাত, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘন্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও 17 জন শিশুর মৃত্যু হয়েছে, যা দেশের ইতিহাসে হামে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এর পাশাপাশি হামে আক্রান্তের সংখ্যাও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 41,000 ছাড়িয়েছে। এক কথায় বলা যেতে পারে যে রাজধানীর যে সকল হাসপাতালগুলোতে হামের চিকিৎসা চলছে, প্রতিটি হাসপাতাল ঘুরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রোগী যারা রয়েছেন শিশুরা, তাদের কিন্তু কোথাও বেড খালি নেই, আসন সংকট একটি চলছে এবং রোগীর যারা স্বজন রয়েছেন তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই মুহূর্তে মূলত তারা যে সকল রোগী পাচ্ছেন বেশিরভাগই কিন্তু রেফার্ড হয়ে আসছেন, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা রয়েছেন তারা ঢাকায় আসছেন। এবং এক্ষেত্রে হাসপাতালগুলোতে যে আইসিইউর যে একটি সংকট রয়েছে সেটি কিন্তু অকপটে কিন্তু চিকিৎসকরা স্বীকার করছেন এবং তারা যেমনটি বলছেন এখন বেশিরভাগ শিশু যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বা বেশিরভাগ তারা পাচ্ছেন রোগী, তাদের বেশিরভাগই কিন্তু হচ্ছে শ্বাসকষ্টজনিত যেটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে এবং এর ফলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আইসিইউর আরও আসন যেটি সেটি আরও বাড়ানোর তাগিদ তারা দিচ্ছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি কাকুলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশকে হামের জন্য অতি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে এবং যারা আসছেন বেশিরভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোগীর সন্ধ্যের সাথে কথা বলে তারা বলছেন পাতলা পায়খানা, জ্বর সহ নিউমোনিয়া সংক্রান্ত যে ধরনের সমস্যা সেটি নিয়ে তারা ঢাকায় আসছেন। এক্ষেত্রে চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন সমস্যার শুরুতেই যাতে অতি দ্রুত তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং অবস্থা সংকটাপন্ন হওয়ার আগেই দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে তাদেরকে নিয়ে আসার জন্য তারা তাগিদ দিচ্ছেন। এর পাশাপাশি তারা নিজস্ব যে কোয়ারেন্টাইন এবং হচ্ছে মাস্ক ব্যবহার করার পাশাপাশি যে সকল সাবধানতা অবলম্বন করা, যেহেতু এটি সংক্রামক রোগ, সেটি থেকে বাচ্চাদেরকে সাবধান রাখার জন্য কিন্তু তারা তাগিদ দিচ্ছেন। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিন্তু হামের যেটি টিকা সে কার্যক্রম চালু রয়েছে এবং সেটি আরও বেগবান করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে হামের সবশেষ আপডেট। কাকুলি। দর্শক, জানছিলাম হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার খবর।
সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৩ মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন সরকারের ঊর্ধ্বতনরা। সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু, মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জেলার বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অংশ নেন জেলার সংসদ সদস্যরা। জেলায় ৭৪% হাওর অঞ্চল এবং ৪৮% আবাদ হয়। ৫ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ধান কাটা হলেও এবার বৃষ্টি বেশি হওয়ায় আবাদের ক্ষতি হয় বলে জানানো হয় আলোচনায়। জলাবদ্ধতার কারণে ধর্মপাশা, তাহেরপুরের শালনা, দিরাইচার উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। ৬৯% ধান ইতিমধ্যে কাটা হয়েছে বলে জানানো হয় আলোচনায়। সুনামগঞ্জে হাওরে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক। এ বিষয়ে কথা বলতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কাকলি, আপনি জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মানবিক সহায়তার জন্য ৩ মাস ব্যাপী এই কার্যক্রমটি চালানোর জন্য এবং তাদের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হবে তার আগে পর্যালোচনা এখানে হচ্ছে যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে কৃষকদের ধানের এবং সেটার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার। স্থানীয় প্রশাসনের সাথে এখানে আলোচনাটি হচ্ছে এবং স্থানীয় প্রশাসন যেই রিপোর্টটি দিয়েছেন এখানে যারা অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন তারা দ্বিমত পোষণ করেছেন। তারা বলতে চাচ্ছেন যে এর মধ্যে যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেটি সঠিক তথ্য উপস্থাপিত হয়নি বলেও তারা এখানে জানাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে এই যে কৃষকের যে ক্ষতি হয়েছে যে পরিমাণ সঠিক চিত্র যেন তুলে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য প্রয়োজনে ঢাকা থেকে যে আলাদা করে কমিটি করে সেখানে যেন ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া এখানে যারা কৃষকদের সহায়তা করা হবে এবং ধান যে জানেন যে হাওর অঞ্চল সবচেয়ে বেশি এই সুনামগঞ্জে এবং সেখানে কৃষকদের একটি বড় অংশ বড় আবাদ হয় এবং এখানে যে চিত্রটি বলা হয়েছিল যে ৬৯% কাটা হয়েছে, তবে প্রকৃতপক্ষে এখানকার যারা লোকজন রয়েছেন তারা বলছেন যে না, এটি আরও অনেক কম, সেটি ৩০ থেকে ৪০ বা কৃষক ফসল ঘরে তুলতে পেরেছেন। তো সব মিলে এখানে আলোচনা যেটি হচ্ছে যে আসলে প্রকৃত চিত্রটি কি সেটির তথ্যটি উঠে আসলে এবং মানবিক সহায়তা যাদের কৃষকদের দেওয়া হবে এবং তাদের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা করা, বিশেষ করে ধান কেটে সেটি সংরক্ষণের জন্য যে প্রয়োজনীয় উঁচু এবং কাঠামোগত যে জিনিসগুলো দরকার স্থায়ীভাবে সেগুলোর উপরে এখানে নজর দেওয়া হচ্ছে এবং সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আলোচনায়। তবে এখান থেকে মন্ত্রী মহোদয়রা কিছুক্ষণ পর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক তাদেরকে সহায়তা দেবেন। এরপর যে দুর্গত এলাকা রয়েছে, যেসব জায়গায় রয়েছেন সেখানটা তারা পরিদর্শন করবেন। কাকলি, জানছিলাম সুনামগঞ্জে হাওরে ধান সংগ্রহের খবর। দর্শক, এখন যাব হবিগঞ্জের হাওরে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সেলিম, হবিগঞ্জ হাওরের আজকের চিত্র কেমন দেখছেন? রয়েছি হবিগঞ্জ এবং বানিয়াচং যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই রাস্তার মধ্যে কৃষকদের ব্যস্ততা শুরু হয়েছে। মূলত গতকাল দুপুর থেকে বৃষ্টিপাত না হওয়ায় আজ সকাল থেকেই রোদের দেখা মেলায় এই ব্যস্ততা শুরু হয়েছে। এখানকার মানুষজন যে যেখানে পারছে উঁচু জায়গাতেই তাদের শেষ সম্বলটুকু শুকানোর চেষ্টা করছেন। এদিকে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে পানি, কিন্তু মাঝখানে একটু জায়গা শুকনো থাকায় সেই জায়গাতেও তারা চেষ্টা করছেন যে সেই ধানগুলো শুকানোর জন্য। এবং যারা হাওর থেকে গলা কিংবা বুক পরিমাণ পানি থেকে ধান কেটে নিয়ে এসেছিলেন সেই ধানগুলো এখন অনেকটাই পচে যাচ্ছে। তবে যারা কিছুটা ভালো ধান রয়েছে সেগুলাকে শুকিয়ে তা দ্রুত শুকানোর চেষ্টা করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কিছু ধান রয়েছে এগুলোর মধ্যে প্রায় গেরা উঠে গেছে, ধানের যে গাছ সেই গাছও উঠে গেছে। তো আমাদের কৃষি পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি এখন পর্যন্ত বিশেষ করে খোয়াই এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওর অঞ্চলে এখন পর্যন্ত পানি ডুবছে এবং নতুন নতুন করে হাওরের যে এলাকাগুলো রয়েছে সেগুলা প্লাবিত হচ্ছে। এবং যারা অবশিষ্ট ধান আনছেন এবং সেই ধানগুলো তারা এখন শুকানোর চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে হাওরের সর্বশেষ। দর্শক, জানছিলাম হাওরের ধানের খবর। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে মনু প্রকল্পের আওতাধীন কাওয়াদিঘি হাওরের ধান পানিতে তলিয়ে গেছে।
হাওরপাড়ের মানুষেরা একমাত্র সম্বল ক্ষেতের ধান হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার খৈশাউড়া গ্রামের কৃষক নোমান মিয়া এবছর 1 লাখ টাকা ঋণ নিয়ে 30 বিঘা জমিতে বোরো ধান আবাদ করেন। স্বপ্ন ছিল ধান বিক্রি করে সংসার চালাবেন এবং ঋণ পরিশোধ করবেন, কিন্তু সেই স্বপ্নে আধার নেমেছে টানা কয়েকদিনের বৃষ্টিতে। মাত্র লালই আইছিল রেঞ্জি খানিয়ে রেবা ও বইছি নিরাই আমি। নোমান মিয়ার মতো কাওয়াদিঘি হাওয়ারের জমির মিয়া, আহাদ মিয়া সহ অন্যান্য কৃষকের জমির বোরো ধান 1 সপ্তাহের বেশি সময় তলিয়ে থেকে পচে যাচ্ছে। হাওরপাড়ের মানুষের একমাত্র সম্বল ক্ষেতের ধান হারিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। তারপরও কৃষকরা বোরো ধান সংগ্রহে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন। দিন দিন পানি বাড়ে, কোন অবস্থানে ও 15 দিনে অবস্থান গিয়া গালালো হয়েছে না ধান এমনি হইলো তো আমরা ধান খারতাম পারো না, পানির লাগি মেঘর লাগি। তো ও 60 মুঠ ধান 60 মুঠ ধান ওর 6 বছর ধান হয়েছে আর নাই। তারা টাকা দিয়ে লাগাইছে 4,500 টাকা ওখানটা বাঙ্গানি, ওখানে আনছি 8,000 টাকা নৌকা ভাড়া, আমার 55,000 টাকা নাই ওগুন তোর তোলে। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর 62,400 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে ক্ষতি হয়েছে 2,442 হেক্টর জমির বোরো ধান। এবছর আবহাওয়া ভালো থাকার কারণে ফলন খুবই ভালো হয়েছিল, কিন্তু দুঃখজনক ঘটনা আমাদের বোরো ধান যখন কর্তন করা হয় তখন অস্বাভাবিক বেশি বৃষ্টি হওয়ার কারণে কৃষক ঠিকমতো কর্তন করতে পারে নাই। আমরা যতটুকু পানি নিষ্কাশন করি তার 5 গুণ পানি এই হাওরে চলে আসতেছে বিভিন্ন পাহাড়ের ছড়ার মাধ্যমে। এছাড়া কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনার হাওর এলাকায় এখনও বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ধান নিয়ে দিশেহারা কৃষকরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। ভারতের জনগণ তাদের রাজ্য সরকার নির্বাচিত করেছে। দেশটির রাজনীতিবিদদের প্রতিবেশী দেশের বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর আরও বলেন, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছে তাই করা যাবে না। বিরোধী দলের সমালোচনা অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।